তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে পর্ষদ থেকে দেওয়া মাধ্যমিকের টেস্ট পেপারটি রয়েছে সেখান থেকে বিভিন্ন স্কুলের পরপর যে ভৌতবিজ্ঞানের গাণিতিক প্রশ্নগুলো রয়েছে সেই গাণিতিক প্রশ্নগুলো আমরা সমাধান শিখব। এবার এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে রাখি, তোমরা যে আসলে গণিতের যে অঙ্কগুলো করো সেই অঙ্কের তুলনায় কিন্তু ভৌতবিজ্ঞানের যে অঙ্কগুলো থাকে সেগুলো অনেকটাই সহজ। জাস্ট কয়েকটা ফর্মুলা আর কয়েকটা কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, রেখে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবে যে ভৌতবিজ্ঞানের অঙ্ক কিন্তু আসল অঙ্ক তোমাদের যেগুলো রয়ে গেছে গণিতের তার তুলনায় অনেক সহজ। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে করব ফার্স্ট সেট যেটি রয়েছে পাঠভবন মিশন হাই স্কুল, পেজ নাম্বার 237, কিন্তু আমাদের নিউমেরিক্যাল বা গাণিতিক প্রশ্ন শুরু হয়েছে 238 থেকে। 3-এর দাগের 2 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 760 mm চাপে কোনো গ্যাসের আয়তন 900 সেমি কিউব, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত? এটা হচ্ছে প্রশ্ন। তো এখানে দেখো প্রথমে একটা উষ্ণতা দেয়া আছে এবং চাপ দেয়া আছে, আয়তনও দেয়া আছে। আবার এসটিপিতে মানে টেম্পারেচার, এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তাহলে টেম্পারেচার প্রেশার আলাদা হয়ে যাচ্ছে এবং আয়তন কত হবে সেটা বের করতে বলেছে। তার মানে প্রাথমিক উষ্ণতা, চাপ এবং আয়তন থাকবে, অন্তিম উষ্ণতা, চাপ এবং আয়তন থাকবে। সেই জন্য ডেটাগুলো আমি আগের থেকে সময় সংক্ষেপ করার জন্য আগের থেকে লিখে রেখেছি। দেখো প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক প্রথমে একবারে লিখে নাও, অন্তিমে একবারে লিখে নাও, তাহলে বারবার লিখতে হবে না। তাহলে প্রাথমিক উষ্ণতা T1 = 27 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস যখনই থাকবে সেলসিয়াসকে কিন্তু তোমরা অবশ্যই কেলভিন স্কেলে পরিণত করবে, মানে যত ডিগ্রি সেলসিয়াস থাকবে তার সাথে 273 যোগ করলে সেটা কেলভিন হয়। সেই জন্য 27-এর সাথে 273 যোগ করে 300K হয়েছে। আমরা যখন এখানে সেলসিয়াস লিখি কেলভিনে কে লেখে। এবার চাপ দেয়া আছে, দেখো 760 mm দেয়া আছে, এই যে সেটাই লেখা হয়েছে। V1 মানে প্রাথমিক আয়তন যেটা 900 সেমি কিউব লেখা হয়েছে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, তো তাহলে অন্তিম উষ্ণতা T2 = 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সেলসিয়াস আগেই বলেছি 273-এর সঙ্গে 0 যোগ হয়ে 273K হল। আর চাপ হচ্ছে তোমার এসটিপি মানে স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 760 mmHg চাপ, আর আয়তন V2 কত? তাহলে আমরা এখানে দেখো চাপ রয়েছে, আয়তন রয়েছে, উষ্ণতা রয়েছে, তাহলে চার্লস এবং বয়েলের সূত্রের মিলিত রূপ P1V1/T1 = P2V2/T2। তাহলে আমরা সেই সূত্র লিখি, P1V1/T1 = P2V2/T2। P1 কত? 760, V1 কত আছে? 900, আর T1 কত? 300, P2 কত দেয়া আছে? 760, V2 তো আমাদের বের করতে হবে, আর T2 কত দেওয়া আছে? 273। তাহলে এখানে দেখো এই 760 কেটে গেল, এই 0 এই 0 এই 0 এই 0, 3 × 9, এখানে 3 থাকলো। এবার বজ্রগুণন করো, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে V2 = 3 দিয়ে গুণ করলে 3 × 9, 3 × 7 = 21, 1 হাতে 2 থাকে, 3 × 2 = 6, 2 × 8, এত সেমি কিউব। এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে তোমরা ওই 3-এর 2-এর দাগের অথবার যে প্রশ্নটি রয়েছে, দেখো 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 570 mm চাপে 2.2 গ্রাম একটি গ্যাসের আয়তন 1.64 লিটার হলে গ্যাসটির আণবিক ভর কত? তো আমরা প্রদত্ত যে ইনফরমেশন গুলো অলরেডি আমাদের প্রশ্নের মধ্যে আছে সেগুলো আগে লিখে নিয়েছি। উষ্ণতা T = কত আছে? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে আমরা আগেই বলেছি যে আগেই জেনেছি যে সেলসিয়াসে যা থাকবে তার সাথে 273 যোগ করে কেলভিন করে তারপরে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে 273 + 27
তাহলে হলো 300 কে। চাপ P ইকুয়াল টু দেখো 570 mmHg আছে। তো এরকম অঙ্কে যেখানে PV ইকুয়াল টু এনআরটি এই সূত্র অ্যাপ্লাই করবে, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ বা চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রো প্রকল্পের মিলিত রূপ, তিনটি সূত্রের মিলিত রূপ। তো এই সূত্রের বেলায় সবসময় তোমরা চাপটাকে কি করবে, এটিএম এ কনভার্ট করবে। কি করে? যদি 500 মানে mm এ থাকে তাহলে যত mm থাকবে, যেমন এখানে 570 ছিল, 570 কে 760 দিয়ে ভাগ করবে। আর যদি সেন্টিমিটারে থাকে, যত সেন্টিমিটার থাকবে 76 দিয়ে ভাগ করবে, তাহলে এটিএম এ কনভার্ট হয়ে যাবে। এটাকে এটিএম করবে আর উষ্ণতাকে কেলভিনে করবে, ব্যাস তাহলে হয়ে গেল। আর এবার দেখো তাহলে আমরা, আর এখানে কি আছে, ভর দেয়া আছে। গ্যাসটির ভর হচ্ছে কত, 2.2 গ্রাম। তাহলে ডাব্লিউ ভর, ডাব্লিউ ইকুয়াল টু 2.2 গ্রাম। আয়তন দেয়া আছে ভি সমান 1.64 লিটার। আণবিক ভর কত? তো যখনই আণবিক ভর নির্ণয় করতে বলবে তখন তুমি 100% ধরে নেবে যে আমাকে এই সূত্রই বসাতে হবে, পিভি ইকুয়াল টু এনআরটি। এবার এন হচ্ছে মোল সংখ্যা। এবার এন কে আমরা আবার ফার্দার ভেঙে লিখতে পারি ডাব্লিউ বাই এম। তাহলে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। এইবার জাস্ট ভ্যালুগুলো পুট করো, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকবে সেটা করো, অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার পি এর মান দেয়া আছে 570 বাই 760। এবার ভি এর মান দেয়া আছে 1.64 ইকুয়াল টু ডাব্লিউ দেয়া আছে 2.2, এম আমরা জানি না। আর এর মান বসাবে যখনই এটিএম মানে চাপকে এটিএম এ কনভার্ট করবে আর আয়তন লিটারে থাকবে, তখন আমরা আর এর মান দেয়া থাকলেও বসাবো, না দেয়া থাকলেও বসাবো 0.082। এবার উষ্ণতা কত দেয়া আছে, 300 কে, 300। এবার যতটা ছোট করা যায়, 0 0 আউট, 19 দিয়ে কাটো, 3 19 57, 4 19 76। এবার 4 দিয়ে এটাকে কাটো, 4 গেল 4 4 16 আর 4 অক্ষে 4, দশমিক 2 ঘর আগে, তুমিও 2 ঘর আগে দশমিক দিয়ে দাও। ঠিক আছে? তাহলে এবার আমরা বজ্র গুণ করি, নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে এম এর সাথে এগুলো গুণ হবে, 3 × 0.41 এম ইকুয়াল টু, তাহলে এখানে যেটা থাকলো 1 এর সাথে উপরের গুলো গুণ হবে, তাহলে 2.2 × 0.082 ইন্টু 300। তাহলে এম ইকুয়াল টু হবে 2.2 × 0.082 ইন্টু 300 ডিভাইডেড বাই 3 × 0.41 এটা আসবে। এবার দেখো এটাকে সমান সমান লিখতে পারি যে আমরা দশমিক গুলো তুলে দিব। প্রথমে লিখব 2 × 82 ইন্টু 300 বাই 3 × 41। এখানে দেখো, এখানে যেহেতু দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে আমরা এখানে কি করব, জায়গা কম হয়ে যাচ্ছে, দাঁড়াও দেখি দেখা যাচ্ছে কিনা। আর এক লাইন হবে, ঠিক আছে। তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এইখানে হচ্ছে আগে দশমিক গুলো সব বাদ দিয়ে দাও, 300 বাই 3 × 41। তাহলে এখানে দেখো, এখানে দশমিকের জন্য 1, দশমিকের 2 ঘর, 2টা শূন্য, তাহলে নিচে দশমিক উঠে গেল। এখানে দশমিক ছিল, দশমিকের জন্য 1টা 1, দশমিকের পরে 1 ঘর, 1টা শূন্য। এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3 ঘর, তাহলে 3টা শূন্য। বাস, দশমিকের ঝামেলা শেষ। এবার 1 2 3 4, 1 2 3 4, 4টা করে শূন্য কাটা গেল। এই 3 আর 3 কাটা যাবে, ঠিক আছে। আর 41 দুগুণ 82 হবে। তাহলে এম ইকুয়াল টু আমাদের বেরিয়ে গেছে 22 দুগুণ 44। তাহলে আণবিক ভর
44 কার হয়? কার্বন ডাই অক্সাইড। তাহলে গ্যাসটি হচ্ছে আমাদের, গ্যাসটিও আমরা চিনতে পারলাম, গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এবারে দেখো 4.2 ওই একই পেজে প্রশ্নটি রয়েছে, এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে কতটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? তো প্রথমেই আমাদের ব্যালেন্সড রিয়াকশনটা লিখে নিতে হবে। এই রিয়াকশনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম চুন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এ দুটো বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস জল তৈরি করলো। এখানে হচ্ছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড 2 মোল, অ্যামোনিয়া 2 মোল, জল হচ্ছে 2 মোল। এবার আমাকে প্রশ্ন করছে, এখানে দেখো, এখানে অ্যামোনিয়া 2 মোল, অ্যামোনিয়া মানে 1 মোলে তোমরা জানো 1 মোলের আয়তন, মোলার আয়তন কত? 22.4 লিটার এসটিপিতে। তাহলে 1 মোলের জন্য 22.4 লিটার হবে। তো 2 মোলের জন্য তাহলে আমার আয়তন হবে 2 × 22.4 লিটার। এইটা হবে এটার 2 মোলের আয়তন। এবার আমার কতটা অ্যামোনিয়াম ক্লোরাইড রেখেছে, এখানে দেখো একটা হিসাব করা হয়েছে। অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ওজন বের করা হয়েছে 106 গ্রাম। তাহলে 106 গ্রাম। আচ্ছা, এইবার আমাকে কি বলেছে? 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে। তাহলে আমরা ওই কি নিয়ম করি, আমাদের এই অ্যামোনিয়াটা তৈরি করতে কতটুকু ক্যালসিয়াম ক্লোরাইড লাগবে। তাহলে আমরা এটাকে আগে লিখি যে 2 × 22.4 লিটার অ্যামোনিয়া তৈরি করতে, আমি পুরোটা লিখলাম না, আমার অ্যামোনিয়াম ক্লোরাইড লাগবে 106 গ্রাম। তাহলে 1 লিটার অ্যামোনিয়া তৈরি করতে আমার লাগবে 106/2 × 22.4 এত গ্রাম। এবার আমার কত তৈরি করতে হবে? 4.48। এবার 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে আমার লাগবে, তাহলে 106, বেশি লাগবে, যেটা ছিল সেটা আগে লিখি, × 2 × 22.4 উপরে × 4 × 48। এটা যদি সিম্পলিফাই করি তাহলে কি আসছে, এখানে চলে যাই, তাহলে 106 গুণন, আমি দশমিকগুলো তুলে দিব, বাই 2 × এটা। এবার নিচে দশমিক 1 ঘর তুলেছি, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 ঘর, একটা 0। উপরে 2 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে আমরা 100 দিয়ে গুণ করব। এবার এই 0 কাটা গেল, ঠিক আছে। এবার দেখো খুব সহজ কাটাকাটি, এটাতে কাটলে 2 হবে, এই 2 কাটা যাবে। আর 10 দিয়ে যদি আমরা ভাগ করি এটাকে 106 কে, তাহলে দশমিক 1 ঘর আসবে, তাহলে 10.6 গ্রাম। এইটা আমাদের উত্তর। অর্থাৎ 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করতে 10.6 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের প্রয়োজন হবে। দেখো 4.5 দাগে রয়েছে, দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে মিউ ল্যামডা ধ্রুবক। তাহলে প্রতিসারাঙ্ক বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে প্রতিসারাঙ্ক মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সি বাই ওই মাধ্যমে, যেই মাধ্যমের প্রতিসারাঙ্ক দেয়া আছে সেই মাধ্যমে আলোর গতিবেগ। এটা আমরা বুঝি, তাই বুঝি তো। এইবার আমরা লিখতে পারি যে মিউ ইকুয়াল টু, আবার এটার একটা সূত্র আছে যে সি ইকুয়াল টু এন ল্যামডা, এটা বায়ুতে হয়, হ্যাঁ, আর ভি ইকুয়াল টু এন ল্যামডা, এটা অন্য কোনো মাধ্যমে হয়। অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য এই দুটির গুণফলই হচ্ছে গতিবেগ। তাহলে আমরা সি এর পরিবর্তে লিখতে পারি, এটা ধরে নিলাম সি এন ইন্টু ল্যামডা ই। ল্যামডা এ মানে
আমরা ধরে নিলাম যে বায়ুর মধ্যে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা এ ফর এয়ার, এই জন্য আমরা এ লিখলাম, ঠিক আছে, বাই এন ইন্টু মাধ্যমে তো এই মাধ্যমে তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেয়া আছে, তাহলে আমরা এখানে ল্যামডাই লিখবো, ঠিক আছে। এবার দুটোর কিন্তু কম্পাঙ্ক কিন্তু একই। মনে রাখবে যে আমাদের যে আলোটা আসে তার সোর্স হচ্ছে সূর্য, তো সোর্স বা উৎস যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কম্পাঙ্ক চেঞ্জ হবে না। একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আলোর গতিবেগ চেঞ্জ হয়, কারণ ল্যামডার চেঞ্জ হয়, কিন্তু কম্পাঙ্ক কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এটা কিন্তু অবজেক্টিভ প্রশ্নেও থাকতে পারে, ঠিক আছে, যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো গেলে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক, বেগ কোনটা চেঞ্জ হয় না। এর উত্তর হবে হচ্ছে আমাদের কম্পাঙ্ক চেঞ্জ হয় না। তাহলে এবার এন এন কাটা যায়। এইবার আমাদের কি প্রমাণ করতে হবে? মিউ ল্যামডা ধ্রুবক। এবার দেখো বজ্রগুণ করলে আমরা কি পাচ্ছি? মিউ আর ল্যামডা গুণ হয়ে যাবে, তাহলে মিউ ল্যামডা ইকুয়াল টু ল্যামডা এ। এবার দেখো বায়ু মাধ্যমে ল্যামডা এ ছিল হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য সবসময় একই থাকে, চেঞ্জ হয় না, তাহলে তো এটা ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং মিউ ল্যামডা ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখো 4.5 এর অথবা 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? কাচের মিউ দেয়া আছে, মানে প্রতিসারাঙ্ক দেয়া আছে 1.5। তাহলে আমাদের আগে বের করতে হবে এই যে মিউ যে আছে 1.5, এইটার থেকে কাচ মাধ্যমে আলোর গতিবেগটাকে আগে ডিরাইভ করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে আমরা এখনই শিখলাম যে মিউ কথাটার অর্থ কি। মিউ বা প্রতিসারাঙ্ক সমান সমান সি বাই ভি। সি হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ, ঠিক আছে। এই দুটোর অনুপাতকে এই যে মাধ্যম, সেই মাধ্যমের কি বলা হয়? প্রতিসারাঙ্ক বলা হয়। তাহলে আমরা এটা লিখবো, মিউ দেয়া আছে 1.5, এটার মান লিখলাম 1.5 ইকুয়াল টু সি এর মান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই আমাদের ভি তো বের করতে হবে, অর্থাৎ ভি হচ্ছে ওই কাচ মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে ভিটাকে এখানে নিয়ে আসো, 1.5টাকে এখানে নিয়ে আসো, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বাই এখানে 1.5। দেখো 1.5কে ডাবল করলে 3 হয়, তাহলে দশমিক দশমিক না তুলে আমরা সরাসরি এটাকে কাটলে আমরা 2 পাবো, কারণ 1.5কে 2 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো? তাহলে ভি ইকুয়াল টু 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাচ মাধ্যমে আলোর গতিবেগ। দেখো বায়ু মাধ্যমে যা ছিল কাচ মাধ্যমে কমে গেছে, তাই তো। এইবার আমাকে কি করতে বলেছে? বলছে 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট, মানে এরকম একটা 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটা কাচের ব্লককে আলো অতিক্রম করতে কতটুকু সময় নেবে? একদম কম সময় নেবে, তো সময়টা কত আমরা বের করি। তাহলে এখান থেকে আলোর গতিবেগ হচ্ছে, মানে কাচ মাধ্যমে আলোর গতিবেগ 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটার মানে কি? যে কাচ মাধ্যমে আলো 2 ইন্টু 10⁸ মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, এটা মানে তাই। তাহলে আমরা সেটা লিখি যে কাচ মাধ্যমে, এত কিছু লিখলাম না, তোমরা লিখবে কাচ মাধ্যমে আলো 2 ইন্টু 10⁸ মিটার অতিক্রম করে সমান সমান 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে আলো 1 মিটার অতিক্রম করে সমান সমান 1/2 ইন্টু 10⁸ সেকেন্ডে। এইবার এটা দেখো সেন্টিমিটারে আছে, ঠিক আছে।
তো সেন্টিমিটার থাকলে তো আমরা এটাকেও সেন্টিমিটার করে নিতে হবে, তাহলে আমরা এটাকে মিটার আছে তো মিটারটাকে সেন্টিমিটার করি, তাহলে এটা এখানেই করে নিই। সমান সমান 2 ইন্টু 10⁸ মিটার। আমরা মিটারকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার হয়, তোমরা জানো। তাহলে এত, এখানে আর মিটার থাকবে না, তখন এত সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 2 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আসবে। দেখা যাচ্ছে কিনা দেখিনি, ঠিক আছে দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা 2 ইন্টু 10 সেন্টিমিটার করে দিলাম, সেন্টিমিটার। এবার একে গেল এত, এবার কত 4, তাহলে আলো 4 সেন্টিমিটার পথ যাবে, সমান সমান 4, এটা তো কত 10⁻10, 4/2 ইন্টু 10⁻10 সেকেন্ডে, সমান সমান এটা কাটলে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এই 10⁻10 যখন উপরে চলে যাবে তখন এখানে পাওয়ারের আগে মাইনাস বসবে, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 10⁻−10, মানে 10⁻−10 এত সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর 2 ইন্টু 10⁻−10 এত সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, এবারে দেখো 4.5 এর অথবা 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর কত সময় লাগবে। কাঁচের মিউ দেয়া আছে, মানে প্রতিসারাঙ্ক দেয়া আছে 1.5। তাহলে আমাদের আগে বের করতে হবে এই যে মিউ যে আছে 1.5, এইটার থেকে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগটাকে আগে ডিরাইভ করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে আমরা এখনই শিখলাম যে মিউ কথাটার অর্থ কি। মিউ বা প্রতিসারাঙ্ক সমান সমান c/v। সি হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ, আর ভি হচ্ছে কোনো মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, এই দুটোর অনুপাতকে এই যে মাধ্যম, সেই মাধ্যমের কি বলা হয়, প্রতিসারাঙ্ক বলা হয়। তাহলে আমরা এটা লিখবো, মিউ দেয়া আছে 1.5, এটার মান লিখলাম 1.5 ইকুয়াল টু সি এর মান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। কত 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড বাই আমাদের ভি তো বের করতে হবে, অর্থাৎ ভি হচ্ছে ওই কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে ভিটাকে এখানে নিয়ে আসো, 1.5টাকে এখানে নিয়ে আসো, তাহলেই হয়ে যাচ্ছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড বাই এখানে 1.5। দেখো 1.5 কে ডাবল করলে 3 হয়, তাহলে দশমিক না তুলে আমরা সরাসরি এটাকে কাটলে আমরা 2 পাবো, কারণ 1.5 কে 2 দিয়ে গুণ করলে এটা হবে। তাহলে ভি ইকুয়াল টু কত আসলো, তাহলে ভি ইকুয়াল টু 2 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। দেখো বায়ু মাধ্যমে যা ছিল কাঁচ মাধ্যমে কমে গেছে, তাই তো। এইবার আমাকে কি করতে বলেছে, বলছে 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট, মানে এরকম একটা 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটা কাঁচের ব্লককে আলো অতিক্রম করতে কতটুকু সময় নেবে। একদম কম সময় নেবে, তো সময়টা কত আমরা বের করি। তাহলে এখান থেকে আলোর গতিবেগ হচ্ছে, মানে কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ 2 ইন্টু 10⁸8 মিটার পার সেকেন্ড। এটার মানে কি, যে কাঁচ মাধ্যমে আলো 2 ইন্টু 10⁸8 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, এটা মানে তাই। তাহলে আমরা সেটা লিখি যে কাঁচ মাধ্যমে, এত কিছু লিখলাম না, তোমরা লিখবে কাঁচ মাধ্যমে আলো 2 ইন্টু 10⁸8 মিটার অতিক্রম করে সমান সমান 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আলো 1 মিটার অতিক্রম করে সমান সমান 1/2 ইন্টু 10⁸8
8 সেকেন্ডে। এইবার এটা দেখো সেন্টিমিটারে আছে, ঠিক আছে? তো সেন্টিমিটার থাকলে তো আমরা এটাকেও সেন্টিমিটার করে নিতে হবে, তাহলে আমরা এটাকে মিটার আছে তো মিটারটাকে সেন্টিমিটার করি, তাহলে এটা এখানেই করে নিই। সমান সমান 2 × 10⁸ মিটার। আমরা মিটারকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার হয়, তোমরা জানো। তাহলে এত, এখানে আর মিটার থাকবে না, তখন এত সেন্টিমিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 2 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা আসবে। দেখা যাচ্ছে কিনা দেখিনি, ঠিক আছে দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা 2 × 10 সেন্টিমিটার করে দিলাম, সেন্টিমিটার। এবার একে গেল এত, এবার কত 4, তাহলে আলো 4 সেন্টিমিটার পথ যাবে, সমান সমান 4, এটা তো কত 10⁻10, 4/2 × 10⁻10 সেকেন্ডে, সমান সমান এটা কাটলে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 2 × এই 10⁻10 যখন উপরে চলে যাবে তখন এখানে পাওয়ারের আগে মাইনাস বসবে, তাহলে কি হচ্ছে 2 × 10⁻−10, মানে 10⁻−10 এত সেকেন্ড সময় লাগবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে যে 4 সেন্টিমিটার বেধ বিশিষ্ট একটি কাঁচের ব্লককে অতিক্রম করতে আলোর 2 × 10⁻−10 এত সেকেন্ড সময় লাগবে। দেখো এই পেজেরই 4.7 নাম্বার যে প্রশ্নটা, পুরো প্রশ্নটা আমি টুকিনি, প্রশ্নটা আমি এখানে বলে দিচ্ছি। দুটো বাল্ব আছে, একটা 60 ওয়াট, একটা 100 ওয়াট, আর আমাদের বিভব প্রভেদ যেটা সেটা 220 ভোল্ট দুটোতেই। একবার বাল্ব দুটোকে শ্রেণী সমবায়ে লাগিয়েছে, লাগানোতে কোনটার বেশি উজ্জ্বলতা, কোনটা বেশি উজ্জ্বলভাবে আমার শ্রেণী সমবায়ে থাকলে কোনটা বেশি উজ্জ্বলভাবে আলো দেবে। আবার ওই দুটো বাল্বকেই শ্রেণী সমবায়ে লাগিয়ে 220 ভোল্ট বিভব প্রভেদ দিয়েছে, এক্ষেত্রে কোনটাতে বেশি, কোন বাল্বটি বেশি উজ্জ্বলভাবে কিরণ দেবে বা আলো দেবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই প্রশ্নটা সলভ করার জন্য তোমাদের একটা কনসেপ্ট দরকার, যে প্রথমে দেখো যখন শ্রেণী সমবায়ে থাকে তাহলে এখান থেকে কারেন্ট, এইভাবে কারেন্ট দৌড়াবে, কারেন্ট আই এদিকে দৌড়াবে। কারেন্ট যখন ওর একই পথে দুটো রোধকে পেয়ে যায়, দুটো বাল্ব মানে দুটো রোধ, প্রত্যেকটা বাল্বেরই একটা বা বাতির রোধ কিন্তু আছে, হ্যাঁ। তো দুটো রোধকে যখন বা দুটো বাতিকে যখন পেয়ে যায় তখন এখানে কি হয়, কারেন্ট কিন্তু দুটোর মধ্যে দিয়ে একই যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ দুটোর মধ্যে একই থাকে। তাহলে আমার শ্রেণী সমবায়ে এই তড়িৎ প্রবাহ এইটা হচ্ছে আমাদের ধ্রুবক, তড়িৎ প্রবাহ হচ্ছে ধ্রুবক থাকে, মানে চেঞ্জ হয় না। আর সমান্তরাল সমবায়ে যদি একাধিক রোধ সমান্তরাল সমবায়ে থাকে, প্রত্যেকটা বাতি মানে প্রত্যেকটাতে রোধ আছে, তাহলে সেক্ষেত্রে এখানে 220 ভোল্ট, এখানেও 220 ভোল্ট পাবে, মানে এটা 220 ভোল্ট পাবে, আবার এটাও পাবে হচ্ছে 220 ভোল্ট। অর্থাৎ এখানে বিভব প্রভেদ হচ্ছে দুটো বাল্ব একই বিভব প্রভেদ পাবে। তাহলে সমান্তরাল সমবায়ে বাল্ব দুটো একই বিভব প্রভেদ পাবে, আর শ্রেণী সমবায়ে বাল্ব দুটো একই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পাবে। এইটা মনে রাখবে, ঠিক আছে? এখানে এইটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ধ্রুবক, এইটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এবার আমরা দুটো বাল্বেরই আগে রোধ বের করে নিব, ঠিক আছে? তাহলে এই যে আমাদের ওয়াট যেটা দেয়া আছে না, এটা কিন্তু পাওয়ার ক্ষমতা। এবার পি সমান সমান আমরা জানি ক্ষমতা পি, এটা লিখবে তোমরা, ক্ষমতা লিখবে, আমি কি সংক্ষেপে লিখছি, পি সমান সমান আমার এখানে দেখো আই আমার হচ্ছে ধ্রুবক, তাহলে আই দিয়ে আর এর সাথে সম্পর্ক রেখে পি এর ফর্মুলা লিখতে হবে, তাহলে সেটা হচ্ছে I² R, ঠিক আছে? আর যখন মানে এটার ক্ষেত্রে এটা হলো, আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সমান সমান পি সমান সমান V²/R। কেন এই ফর্মুলা কেন এখানে অ্যাপ্লাই করলাম, এখানে যেহেতু তোমার
বিভব প্রভেদ ভি ধ্রুবক, তাই ভি দিয়ে আর দিয়ে পি এর ফর্মুলা এখানে আমরা লিখলাম। আর এখানটায় আমরা এই ফর্মুলাটা এখানে লিখবো যে পি সমান সমান আই স্কোয়ার আর, এইটা লিখবো কেননা এখানে আই ধ্রুবক আছে। তাহলে এখান থেকে আই যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারবো পি সমানুপাতিক আর, আর এখানে আমরা ভি যদি ধ্রুবক হয় তাহলে লিখতে পারবো পি সমানুপাতিক 1/r। অর্থাৎ শ্রেণী সমান্তরাল সমবায়ে যেই বাল্বটার রোধ বেশি তার ক্ষমতা কম, আর যত ক্ষমতা কম হবে তত অনুজ্জ্বল ভাবে কিরণ দেবে, ক্ষমতা যত বেশি তত উজ্জ্বল ভাবে কিরণ দেবে। তাহলে ক্ষমতা বেশি হতে গেলে এই সম্পর্কে ব্যস্ত সম্পর্ক, তাহলে রোধ কম হলে এখানে ক্ষমতা বেশি হবে, তাহলে যেই বাল্বের রোধ কম সেটা এখানে উজ্জ্বল ভাবে কিরণ দিবে, কেননা ব্যস্ত সম্পর্ক। আর এখানে সমানুপাতিক সম্পর্ক, যেই বাল্বের রোধ বেশি সে তার পাওয়ার বেশি বা ক্ষমতা বেশি সে তত উজ্জ্বল ভাবে এখানে কিরণ দিবে। তাহলে আমাদের এই দুটো বাল্বের কোনটা রোধ বেশি কোনটা কম সেটা নির্ণয় করতে হবে। কি করে করব? আমরা পি সমান সমান ভি স্কোয়ার বাই আর এই ফর্মুলা বসালাম। প্রথমটার পি মানে 60 ওয়াট, মানে 60 সমান সমান ভি হচ্ছে 220, ভি স্কোয়ার আছে তাহলে 220 বাই আর, এটা আর বের করবো। আর এখানে নাও 60 এখানে নাও, তাহলে আর ইকুয়াল টু 220 ইন্টু 220 বাই 60। এই শূন্য কাটা। এবার আর তো কাটা যাবে না, তাই তো? আমরা কাজ করি, এটাকে কাটি। মোটামুটি 3 6 18 বাঁচলো হচ্ছে 4 40, 6 6 36 বাঁচলো আবার 4, আবার দেখি কি হলো 3 6 18, তাহলে 18 4 22, 4 বাঁচলো, তাহলে 0 নিয়ে আসলাম, তাহলে পয়েন্ট দিলাম, 40 হলো, 6 6 36 আবার 4 আসলো, আবার 6 আসবে, মোটামুটি এরকম কিছু একটা আসবে। তাহলে আর ইকুয়াল টু, এবার গুণ করো, হচ্ছে 366 কে 2 2 দিয়ে গুণ, 6 দুগুণা 12, 2 হাতে 6 দুগুণা 12 টাকে 13, 2 দুগুণা 6 রেখে 7, এটাও তাই হবে 2 3 7, তাহলে কত হবে 2 5 0 আর হচ্ছে 8, দশমিক কয় ঘর আগে ছিল? 2 ঘর আগে। তাহলে আর এখানে একটা শূন্য বসবে, তোমার এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য দিলাম 0.2 ঘর আগে। তাহলে এটা কত আসলো? মোটামুটি 805.2 ওহম। ঠিক আছে, কোনটা? যেটা 60, তার মানে এটা রোধ আসলো, এটা রোধ আসলো আর সমান সমান এটা আসলো হচ্ছে 805.2 ওহম। আচ্ছা, এবার পরেরটা বের করি। পরে দেখো, পরেরটা পি কত আছে? 100, তাহলে পি এর জায়গায় বসিয়ে দাও 100 সমান সমান ভি হচ্ছে 220, স্কোয়ার আছে তাই 220 আর একবার বাই আর। এবার আর এখানে নিয়ে আসো, আর ইকুয়াল টু 220 গুণন 220 বাই এটা কত? 100, আর এখানে গেল 100, এখানে চলে আসলো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 22 22 গুণ করো, কত হচ্ছে? 44, কাটা গেল 44, 4 8 484, তাহলে আর ইকুয়াল টু 484 ওহম। তাহলে আমার এইটা হচ্ছে, এইটার আর সমান সমান 484 ওহম। তাহলে দেখো, এইটার রোধ কম, এটার রোধ বেশি। ঠিক আছে, তাহলে এখানে যার রোধ বেশি তার ক্ষমতা বেশি, যার ক্ষমতা বেশি সে তত উজ্জ্বল ভাবে কিরণ দিবে। তাহলে রোধ কার বেশি? রোধ হচ্ছে 60 ওয়াট, যার তার রোধ বেশি। তাহলে এই যে শ্রেণী সমবায়ে 60 ওয়াটের বাল্ব, যেটা 60 ওয়াটের বাল্ব সেটা বেশি উজ্জ্বল ভাবে কিরণ দেবে। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে বলছে পি আর এর সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ আর যত কম হবে পি তত ক্ষমতা তত বেশি হবে, তত উজ্জ্বল ভাবে কিরণ দিবে। তাহলে আর কোনটার কম? আর কম হচ্ছে এই যে 100 ওয়াট যেটা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই যে 100 ওয়াট যেটা
সেটার যেহেতু রোধ কম, সুতরাং তার ক্ষমতা বেশি হলে বেশি উজ্জ্বলভাবে কিরণ দিবে। আর এখানে এই যে 60 ওয়াট যেটা, সেটা বেশি উজ্জ্বলভাবে কিরণ দিবে। এতটা লজিক কিন্তু এখানে তোমাদের দিতে হবে এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে গেলে। ঠিক আছে, আমি জাস্ট ক্যালকুলেশন করে তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি। বইয়ের ভেতর নিশ্চয়ই এই প্রবলেমটা হয়তো আছে, তোমরা সাজিয়ে তোমরা মানে উত্তরটাকে তৈরি করে ফেলবে। এর সাতের অথবা আমি জাস্ট প্রশ্নটাকে ছবির আকারে এখানে রিপ্রেজেন্ট করেছি। কি আছে, একটা তড়িৎ কোষ আছে যার বাইরের একটা রোধ আছে, সেই রোধের সাথে যখন এই তড়িৎ কোষটাকে কানেক্ট করা হয় তখন এর হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.1 ওহম, ছোট হাতের আর দিয়ে অভ্যন্তরীণ রোধকে বোঝানো হয়। ই মানে ইএমএফ মানে তড়িৎ চালক বল সমান সমান 2.1 ভোল্ট, আর ভি মানে বিভব প্রভেদ সমান সমান হচ্ছে 2.08 ভোল্ট। এবার আর সমান সমান কত আমাদের বের করতে বলেছে, বুঝতে পেরেছো? একটা তড়িৎ কোষ এই ইনফরমেশন গুলো দেয়া আছে, এবার আর এর মান বের করতে হবে। তাহলে আমরা এটা মনে রাখবে যে একটা সূত্র আছে ভি সমান সমান আড়াই, ওহমের সূত্র। আর যখন ই এর পরিবর্তে দেখো ই আর ভি কিন্তু একই, দুটোই কিন্তু ভোল্ট। যখন বাইরের রোধটা শুধু থাকে তখন ভি সমান সমান আড়াই হয়, আর যখনই ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল ই আসে, ক্যাপিটাল ই মানে হচ্ছে তড়িৎ চালক বল, সেটা সমান সমান তখন এই অভ্যন্তরীণ রোধ আর বাইরের রোধ দুটো রোধ যুক্ত হয়ে যাবে এই আর এর জায়গায়। তাহলে এই আর তো থাকবেই, ছোট হাতের আরটাও এখানে চলে আসবে ইনটু আই। এই দুটো হচ্ছে এটাই পার্থক্য, জাস্ট এভাবে মনে রাখবে। এবার এই ফর্মুলাটাকে আমরা নেই, ই সমান সমান এই আইটা গুণ করে দিই, আর আই প্লাস আর আই, এরকম হবে। এবার দেখো ই সমান সমান এই যে ভি সমান সমান আর আই আগেই লিখেছো তোমরা, এই যে তাহলে আর আই এর পরিবর্তে ভি লিখতে পারি, তাহলে ভি প্লাস আর আই। এবার ই এর মান কত আছে, আচ্ছা ভিটাকে এই পাশে নিয়ে আসো, ই মাইনাস ভি ইকুয়াল টু আর আই। ই কত আছে 2.1 মাইনাস কত আছে 2.08, 2.08 ইকুয়াল টু হবে হচ্ছে আর কত আছে 0.1 ইন্টু আই। ঠিক আছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে, এটা বিয়োগ করলে তোমার 2.1 আর হচ্ছে 10 ধরো 2.08, তাহলে করলে হচ্ছে 2.02। তাহলে তাহলে 0.02 ইকুয়াল টু 0.1 আই। তাহলে আই ইকুয়াল টু, তাহলে উল্টো করে লেখো তাহলে বুঝতে সুবিধা হবে, 0.1 আই ইকুয়াল টু 0.02, তাহলে আই ইকুয়াল টু 0.02 বাই 0.1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2, এই দশমিক তুলে দিলে উপরে 10, আর এই দশমিক তুলে দিলে 1, আর দুটো আছে 2 ঘর আছে, দুটো শূন্য, 0 0 কাটা, তাহলে কত হলো সমান সমান 0.2। তাহলে আই এর মান বের হলো 0.2, 10 দিয়ে 2 কে মানে 10 দিয়ে 2 কে ভাগ করলে 0.2 হবে। আর তাহলে এখানে আমাকে বের করতে হবে এই আর এর মান। এবার এই সূত্রটাকে নাও, এই সূত্রটা কি আছে ভি সমান সমান আর আই, কেননা আমরা ভি জানি আই জানি, তাহলে আর বেরিয়ে যাবে। তাহলে ভি কত 2.08 ইকুয়াল টু আর ইন্টু আই কত 0.2, তাহলে আর ইকুয়াল টু বের হবে 2.08 বাই 0.2, তাহলে সমান সমান 208 বাই 2 গুণন 100 উপরের, আর এটা হয়ে যাবে 10, 0 0 কাটা, এই গেল 10.104,
আর 104কে 2 দিয়ে ভাগ করলে 104, 10 দিয়ে ভাগ করলে 10.4 ওহম। তাহলে আমাদের এই রোধটার মান হচ্ছে 10.4 ওহম। এটা আমাদের উত্তর। তো আজকে একটা পেজ তোমাদের জন্য করলাম। এবার তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে, যে অঙ্কগুলো যদি তোমরা সত্যি সত্যি বুঝতে পারো, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এই ধরনের ক্লাস তোমাদের দরকার, তাহলে আমি একটু উৎসাহ পাই। আর পারলে যদি ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে, কারণ আমার চ্যানেলটি একেবারেই তো নতুন। তো আর তোমাদের রিকোয়েস্টে যে ধরনের, আমি সাধারণত ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স, মানে ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পার্ট, ম্যাথামেটিক্সের যে কোনো পার্ট, যে কোনো টপিক, আর ইংলিশ, এই 3টি বিষয়ে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। তো যার যে বিষয়ে দরকার হবে আমাকে কমেন্ট বক্সে এসে জাস্ট তোমরা টপিকটি বলবে যে এই টপিকের উপর স্যার ভিডিও দরকার, ভিডিও ক্লাস দরকার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করতে। তো ভালো থেকো, গুড নাইট।